আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কমার্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়টি। ইতিমধ্যে এই অধ্যায়ের ওপর আমি একটা ক্লাস নিয়েছি। তোমরা যারা দেখো নাই অবশ্যই এই ক্লাসটা দেখে নেবে। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম মূলধন জাতীয় আয় বা প্রাপ্তির পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় এবং মূলধন জাতীয় ব্যয় বা প্রদানের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। আজকে আমি দেখাবো মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তির পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। তো মুনাফা জাতীয় আয় এবং ব্যয় নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে মুনাফা জাতীয় আয় হিসাবগুলো কি কি এবং মুনাফা জাতীয় ব্যয় হিসাবগুলো কি কি। তো এখানে দেখি আমরা মুনাফা জাতীয় আয় কি কি আছে, যেমন বিক্রয় আছে, ক্রয় ফেরত আছে, বহি ফেরত আছে, ক্রয় বাট্টা আছে, বিনিয়োগের সুদ আছে, অনাদায়ী দেনা সঞ্চিত আছে, সুদ প্রাপ্তি আছে। অর্থাৎ যত আয় সমূহ আছে এইগুলোই হচ্ছে মুনাফা জাতীয় আয় হিসাব। তারপরে মুনাফা জাতীয় ব্যয় ক্রয়, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, প্রারম্ভিক মজুত পণ্য, পরিবহন শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, অর্থাৎ যত ব্যয়সমূহ আছে এইগুলোই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়সমূহ। অবশ্য তোমরা এটা নোট করে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, আর অবশ্যই প্রত্যেকটা এন্ট্রি মনে রাখবে, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে এন্ট্রিগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো এখন আমরা একটা প্রশ্ন দেখব, এই প্রশ্ন দেখে যদি অ্যান্সার করি তাহলে সহজ হয়ে যাবে তোমাদের জন্য ইনশাল্লাহ। তো প্রশ্নে বলছে 2020 সালে সুরাইয়া বেগমের লেনদেন নিম্নরূপ। প্রথমে বলছে ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন 5 লক্ষ টাকা। তারপর বলছে যন্ত্রপাতি ক্রয় 1,50,000 টাকা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা, পণ্য ক্রয় 10 লক্ষ টাকা, কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, যন্ত্রপাতির অপচয় 15,000 টাকা, আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ 2,000 টাকা, ভাড়া প্রদান 40,000 টাকা, কমিশন প্রাপ্তি 50,000 টাকা এবং পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা। প্রশ্নে বলছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। তো এটার অ্যান্সার দেখি কিভাবে নির্ণয় করে। যেহেতু মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, এই কারণে আমরা শিরোনাম সাজিয়ে নেব মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তারপর ছক আঁকবে এইভাবে, তারিখ, বিবরণ, টাকা, টাকা। একটা কথা বলে নেই, এখানে যেহেতু তারিখ বলে নাই এই কারণে আমাদের উত্তরের তারিখ না দিলেও চলবে। যদি এখানে তারিখ বলে দিত যে জানুয়ারি 1 বা মার্চ 1 বা ডিসেম্বর 1, সেই ক্ষেত্রে আমরা এখানে তারিখ দিয়ে করতাম। যেহেতু তারিখ বলে নাই এই কারণে আমরা বিবরণ, টাকা, টাকা এরকমভাবে ছকে করব। তারিখ দেওয়ার দরকার নেই, তারিখ আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দিয়েছি। তো প্রথমে দেখতে হবে মুনাফা জাতীয় আয় হিসাবগুলো কি কি আছে। তো মুনাফা জাতীয় আয় হিসাব সেই হিসাবগুলো যেগুলো আয় মানে আয় হয়েছে আমাদের। তো আমরা দেখি, প্রথমে আছে ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা, এইটা নয়, এটা হচ্ছে মূলধন জাতীয় হিসাব। যন্ত্রপাতি ক্রয়, এটাও মূলধন জাতীয় হিসাব। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটাও মূলধন জাতীয় হিসাব। তারপর পণ্য ক্রয়, এটা হচ্ছে অন্য হিসাব। তারপর এখানে দেখতে হবে আয় হয়েছে কোনগুলো, এই যে প্রাপ্তি, প্রাপ্তিকটা যে এখানে উল্লেখ থাকে সেটা হচ্ছে আয়। কমিশন প্রাপ্তি, তার মানে এখানে আমাদের আয় হয়েছে, এটি হচ্ছে মুনাফা জাতীয় আয়, একটা পেয়েছি। তারপর পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়ের ফলে আমাদের আয় হয়েছে, টাকা আসছে, এই কারণে কী হয়েছে, এটাও মুনাফা জাতীয় আয়। তার মানে কমিশন প্রাপ্তি 50,000 টাকা এবং পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা। তো আমরা এইভাবে সাজাবো মুনাফা জাতীয় আয়, কমিশন প্রাপ্তি 50,000 টাকা এবং পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা। এই দুইটি পেয়েছি আমরা, আর কোনো মুনাফা জাতীয় আয় নেই, এই কারণে এই দুইটা যোগ করব, যোগ করে রেজাল্ট আসে 20,50,000 টাকা। তারপর এই জায়গায় লিখব সুতরাং মুনাফা জাতীয় আয় 20,50,000 টাকা, দুইটা একসাথে ক্লোজ করে দেব, কারণ এটা আলাদা আলাদা হিসাব নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আর যদি বলতো সবগুলো একসাথে নির্ণয় করে মোট পরিমাণ দেখাইতে, সেই ক্ষেত্রে আমরা একসাথে এই দুইটো যোগ করে তারপর মোট পরিমাণ নির্ণয় করতাম।
এখন আমরা দেখব মুনাফা জাতীয় ব্যয়সমূহ হিসাব কোনগুলা। মুনাফা জাতীয় ব্যয়সমূহ হিসাব হচ্ছে যেগুলা ব্যয় হয়েছে আমাদের। তো এটা তো মূলধন জাতীয়, এটাও মূলধন জাতীয়, এটাও মূলধন জাতীয়। এই যে পণ্য ক্রয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়সমূহ হিসাব, কারণ এই জায়গায় ব্যয় হয়েছে ক্রয়ের ফলে। এই একটা পেয়েছি 10 লক্ষ টাকা। তারপর কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা। তো আমরা লিখে নেব এই যে পণ্য ক্রয় 10 লক্ষ টাকা, কর্মচারী বেতন প্রদান 3,80,000 টাকা। তারপর আছে বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা। তো এটা আমরা লিখে নিব বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা। তারপর আছে যন্ত্রপাতির অবচয়, অবচয় একটা ব্যয় হিসাব 15,000 টাকা। এটা আমরা লিখে নিব যন্ত্রপাতির অবচয় 15,000 টাকা। তারপর বলছে আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ এত টাকা। আগুনে যেহেতু পণ্য বিনষ্ট হয়েছে তার মানে আমাদের ব্যয় হয়ে গেছে, সম্পূর্ণ ব্যয় হয়ে গেছে। এই কারণে এই জায়গায় আমরা লিখব যন্ত্রপাতির আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ 2,000 টাকা, যেহেতু এটা একটা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। তারপর বলছে ভাড়া প্রদান 40,000 টাকা। তো এটা আমরা লিখব ভাড়া প্রদান 40,000 টাকা। তো মূলত এইগুলো ব্যয় আছে, তারপর আর কোনো ব্যয় নাই এখানে, যা আছে এই আয় তো আমরা তুললামই। তারপরে এই সবগুলো একসাথে যোগ করে রেজাল্ট আসছে 14,49,000 টাকা। তো এটি হচ্ছে, সরি এখানে মূলধন জাতীয় আয় হবে না, মুনাফা জাতীয় আয় হবে না, মুনাফা জাতীয় ব্যয় হিসাব হবে। যেহেতু এখানে মুনাফা জাতীয় ব্যয় আছে, এই জায়গায় মুনাফা জাতীয় ব্যয় হবে। তো মূলত এইভাবে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় হিসাব নির্ণয় করে। এখানে তোমরা মুনাফা জাতীয় ব্যয় লিখবা, কারণ এটা ব্যয় হিসাব নির্ণয় করেছি আমরা, ভুলে আমি আয় লিখে ফেলেছি। ঠিক আছে, তো এইভাবে মূলত মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করে। আমি শুরুতে তোমাদেরকে প্রশ্ন আকারে শিখাচ্ছি যাতে সহজে তোমরা বুঝতে পারো। এই অধ্যায়ে কি প্রত্যেকটা অধ্যায়ে সৃজনশীল আকারে প্রশ্ন থাকে। আমি পরবর্তী ক্লাসগুলোতে সৃজনশীল আকারে যাতে তোমরা সহজেই ওই সৃজনশীলগুলো পেরে যাও, কারণ এই যে প্রশ্ন আকারে শিখাইছি এইগুলোই ক খ গতে থাকবে মিলিয়ে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।